আমার সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ সকলকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি হেনা আক্তার, সহকারী শিক্ষিকা, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের উপর ক্লাসটি নিয়ে এসেছি। তাই নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আসলে করোনা আমাদের সিচুয়েশনটা এমন করে দিয়েছে যে তোমরা স্কুলে এসে ক্লাস করবে সেই সুযোগটা দিচ্ছে না। তাই যাতে তোমরা বাসায় সুন্দরভাবে পড়াশোনা করতে পারো, এই জন্য আজকে আমি তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের উপর ক্লাসটি নিয়ে এসেছি। তাহলে তোমরা সবাই যারা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তারা সবাই ক্লাসের সাথে যুক্ত হয়ে যাও, সবাইকে জানিয়ে দাও যে তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিংয়ের উপর ক্লাসটি আজকে হবে, এবং যারা এখনও যুক্ত হয়নি তাদেরকে যুক্ত করে দাও। সবাইকে বেশি বেশি ক্লাসটি শেয়ার করে দাও। এখন আমি ক্লাস শুরু করার পূর্বে দেখে নিতে চাই আমার সাথে কে কে যুক্ত হয়েছো। সবাই কমেন্ট সেকশনে তোমাদের নাম এবং রোলটা উল্লেখ করো, এবং ক্লাস চলাকালীন সময় যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো সেই বিষয়টি তোমরা কমেন্ট করবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদেরকে সেটা জানানোর জন্য। তোমরা যারা নবম শ্রেণীতে উঠেছো, তোমরা যারা এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরা যারা আছো, তারা হিসাব বিজ্ঞান সম্পর্কে মোটামুটি ধারণা থাকলেও ফিন্যান্স ও ব্যাংকিং সম্পর্কে কিন্তু তোমরা এতটা জানো না, কারণ এই বিষয়টি নতুন এসেছে। তাই এই বিষয়টি যাতে তোমরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারো, এই জন্যই তার বেসিক কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমাদের সিলেবাসে অর্ধবার্ষিক পরীক্ষার যে ক্লাস টেস্টটা আছে, ক্লাস টেস্টের মধ্যে ব্যাংকিং পার্ট থেকে একটা আছে, এবং অর্থায়ন যে ফিন্যান্সের একটা যে আছে সেখান থেকে একটা আছে, মানে দুটো চ্যাপ্টার, একটা অর্থায়ন থেকে এবং একটা ব্যাংকিং থেকে। ফিন্যান্স এবং ব্যাংকিং চ্যাপ্টারটাই কিন্তু মানে সাবজেক্টের নামটাই কিন্তু দুটো বিষয়ের উপর, একটা ব্যাংকিং বিষয় নিয়ে সব কিছু আলোচনা করে এবং একটা অর্থায়ন নিয়ে সব কিছু আলোচনা করে। তো ব্যাংকিং বিষয়ের যে প্রথমেই যে চ্যাপ্টারটা আছে অষ্টম অধ্যায়, সেটাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, অষ্টম অধ্যায়ের মধ্যে প্রথমেই রয়েছে কি মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং। তো শিক্ষার্থীরা তোমরা সবাই যুক্ত হয়ে যাও, আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। মুদ্রা, এই বিষয়টার সাথে তোমরা সবাই পরিচিত। মুদ্রা বলতে আমরা কি বুঝি? প্রথমে একটা ধাতব একটা কয়েনের কথা আমাদের প্রথমে কিন্তু মাথায় আসে। কিন্তু মুদ্রা কি প্রথমে এইভাবে আবিষ্কৃত হয়েছে? এই মুদ্রার আবিষ্কার বা ইতিহাসটা কিন্তু ব্যাপক প্রাচীন। তাই এই মুদ্রার ইতিহাসটি জানার জন্য দেখো আজকে আমরা কি কি জানতে পারবো এখান থেকে। এই ব্যাংক, মুদ্রা এবং মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং এই বিষয়টা থেকে আজকে আমরা যা যা জানতে পারবো সেটা মুদ্রার ইতিহাস, বিবর্তন এবং বর্তমান রূপ, মানে কিভাবে এই ধাতব মুদ্রাটা বা অর্থটা আমাদের কাছে এসেছে তার ইতিহাস জানতে পারবো, এবং কিভাবে এইটা বিবর্তন হয়ে, কালের বিবর্তন হয়ে আমাদের কাছে বর্তমান রূপে এসেছে সেটা সম্পর্কে জানতে পারবো। এরপর জানতে পারবো মুদ্রার সাথে ব্যাংকের একটা সম্পর্ক থাকে, ব্যাংক কীভাবে আবিষ্কার হয়েছে, ব্যাংকের ইতিহাস এবং ব্যাংকের পরবর্তী আধুনিক রূপ সম্পর্কেও আমরা জানবো, এবং সেই সাথে জানবো ব্যাংক, ব্যাংকার এবং ব্যাংকিংয়ের সম্পর্ক, অর্থাৎ ব্যাংক, ব্যাংকার এবং ব্যাংকিং এই তিনটা বিষয় কিন্তু একসাথে সম্পর্কিত। এই সবগুলো বিষয় সম্পর্কে আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে জানানোর জন্য। তাহলে দেখো কি বলছি। মুদ্রা, মুদ্রা সম্পর্কে আমরা প্রথমে ভাবতে পারি কি, মুদ্রা সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে মাথায় আসে একটা ধাতব কয়েন। কিন্তু প্রথমে কিন্তু এই মুদ্রাটা ধাতব কয়েন হিসেবে প্রথমে আসেনি। প্রাচীনকালে যখন কোনো কিছু আবিষ্কার হয়নি, তখন মানুষের চাহিদা ছিল কি জীবন ধারণের জন্য শুধুমাত্র বেঁচে থাকা, খাওয়া দাওয়া করা এবং বেঁচে থাকা। সেই সময় তারা কি করতো? পশু পাখি শিকার করতো এবং তারা ফলমূল খেয়ে বেঁচে থাকতো। কিন্তু মানুষের চাহিদা ব্যাপক, তাই না? শুধুমাত্র খাবার দাবারের উপর তো তারা নির্ভর ছিল না। পরবর্তীতে যখন 19 শতাব্দীতে, মানে প্রাচীনকালে যখন তারা শুধুমাত্র নিজেদের চাহিদা পূরণের জন্য তারা শুধুমাত্র নিজেদের খাবার দাবারের উপরই নির্ভর ছিল। কিন্তু কালের বিবর্তনে কি হয়েছে? যখন মানুষ কৃষিকাজ করতে শিখেছে, যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে এবং কৃষিকাজ করতে শিখেছে, তখন কিন্তু তাদের চাহিদাটা আরও ব্যাপকভাবে বেড়ে গিয়েছে।
তখন হতো কি, ধরো একজন হচ্ছে ধান উৎপাদন করেছে, ঠিক আছে, এখন এটা তো হচ্ছে তাদের একদম, ধানটা তো হচ্ছে খুবই প্রয়োজনীয়, সবাই হচ্ছে এই জিনিসটা লাগবে, এবং অন্যজনের কাছে কি আছে, বস্ত্র আছে। এখন যার কাছে ধান আছে তার হচ্ছে বস্ত্রের দরকার হতো, তো সে কী করতো যে আমার ধানের বিপরীতে হচ্ছে আরেকজনের কাছ থেকে বস্ত্র নিত, এবং যার হচ্ছে বস্ত্র লাগবে সে হচ্ছে সেই ধানের বিনিময়ে তাকে দিত। এই যে বিনিময় একটা প্রথা ছিল, এই বিনিময় প্রথাকে বলতো হচ্ছে বার্টার সিস্টেম। প্রথমে ছিল দ্রব্য বিনিময়। এই দ্রব্য বিনিময়টা কেন হতো? এটা হতো চাহিদার জন্য। চাহিদা পূরণের জন্য প্রথমে এই দ্রব্য বিনিময়টা ছিল, এবং এটার হচ্ছে ইংরেজি নাম হচ্ছে বার্টার সিস্টেম। প্রথম দিকে কি করতো, চাহিদা পূরণের জন্য তারা একজনের কাছ থেকে আরেকজনের দ্রব্য বিনিময় করত, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই দ্রব্য বিনিময়ের কাজটি সঠিকভাবে সম্পাদন হচ্ছে না, কারণ যার ধান আছে তার যে ধানের যে প্রয়োজনটা সেটা কিন্তু বস্ত্রের সাথে মিলবে না, ঠিক আছে। এই জন্য কী করলো, এই সময় এই দ্রব্য বিনিময়ে হচ্ছে একটা সমস্যা দেখা গেল যে সঠিকভাবে বিনিময় প্রথাটা হচ্ছে না। এই জন্য তারা বিনিময়ের জন্য কিছু দ্রব্য আবিষ্কার করলো যে সেটা দিয়ে তারা বিনিময় করবে। তখন ছিল দ্রব্য বিনিময়ের জন্য প্রাচীনকালে হাঙরের দাঁত, ঝিনুক, কড়ি, নুড়ি পাথর, পোড়ামাটি, তখন তারা দ্রব্য বিনিময়ের জন্য হাঙরের দাঁত, ঝিনুক, কড়ি, নুড়ি পাথর, কয়লা বা পোড়ামাটি এগুলো ব্যবহার করত। মানে তারা চিন্তা করতো যে আমার কাছে এতগুলো কড়ি আছে, 10টা কড়ি আছে, এই 10টা কড়ি দিয়ে আমি হচ্ছে 1 কেজি ধান নিব অন্যজনকে দিয়ে। তখন হচ্ছে মানে কয়েনটা যেভাবে মানুষ গণনা করা হয় ঠিক তেমনিভাবে হচ্ছে কড়ি, পাথর বা এইসব হচ্ছে ঝিনুক দিয়ে তারা এরকম দ্রব্য বিনিময়টা করে থাকতো। আমি প্রথমে দেখে নিতে চাই কে কি যুক্ত হয়েছো, বাকি ক্লাসগুলো আমি তোমাদের বলছি। এর পরবর্তীতে যখন এভাবে বিনিময় হতো, কিন্তু এই ধরনের মানে দ্রব্য দিয়ে যখন বিনিময় হতো, মানে অর্থাৎ হাঙরের দাঁত, ঝিনুক বা কড়ি দিয়ে যখন বিনিময় হতো, তখনও হচ্ছে একটা সমস্যা দেখা গিয়েছে। তখন সমস্যাটা হচ্ছে কি, এই ধরনের দ্রব্যগুলো হচ্ছে বহনে অনেক সমস্যা হতো, মানে এগুলো তো ভারী ছিল, ওজন অনেক ভারী ছিল, তাই এক স্থান থেকে অন্য স্থানে সহজে নেওয়া যেত না, ঠিক আছে। এরপরে হচ্ছে এই জিনিসগুলো সহজে গণনাও করা যেত না, কারণ এগুলো পরিমাণে অনেক বেশি ছিল, গণনা করতে তাদের অসুবিধা হতো, এবং এই সকল দ্রব্য দিয়ে যে তারা বিনিময় করবে এটা কিন্তু তারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারতো না, কারণ এগুলো কিন্তু ভবিষ্যতে তাদের কোনো কাজে আসতো না। সাময়িকভাবে তারা বিনিময় করতে পারতো, কিন্তু ভবিষ্যতের জন্য তারা এটা সংরক্ষণ করতে পারতো না, যেরকম আমরা এখন মুদ্রাকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখি। এগুলোর জন্য যে সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যাগুলো দেখো কী কী ছিল। এগুলোর অসুবিধাসমূহ: অসুবিধা ছিল বহনে সমস্যা, গণনায় সমস্যা, এবং ছিল
সঞ্চয়ের অযোগ্যতা। এই সমস্যাগুলো তারা ফেস করতো যে এগুলো বহন করা যাচ্ছে না এবং গণনায় সমস্যা হচ্ছে এবং ভবিষ্যতের জন্য এগুলো সংরক্ষণ করা যাচ্ছে না। পরবর্তীতে যখন মানুষ কিছুটা আধুনিক হলো, প্রাচীন যুগ থেকে যখন মধ্যযুগে চলে আসলো, তখন 19 শতাব্দীতে যখন ছাপাখানা আবিষ্কার হয়, কলকারখানা যখন মানুষ আবিষ্কার করছে এবং সেই সাথে যখন তারা ছাপাখানা আবিষ্কার করে, তখন টাকার পাশাপাশি তারা হচ্ছে মুদ্রাও আবিষ্কার করে। প্রথম দিকে মুদ্রা হচ্ছে দুই রকমের ছিল, একটা হচ্ছে স্বর্ণের মুদ্রা এবং অপরটি হচ্ছে রূপার মুদ্রা। আমি এটা মুছে দিচ্ছি। ঊনবিংশ শতাব্দীতে মুদ্রা আবিষ্কার হয়। ঊনবিংশ শতাব্দীতে মুদ্রা আবিষ্কার হয়। এই মুদ্রাটা হচ্ছে প্রথমে স্বর্ণের মুদ্রা এবং রূপার মুদ্রা প্রথমে আবিষ্কার হয়। স্বর্ণের মুদ্রা এবং ছিল রূপার মুদ্রা। কিন্তু স্বর্ণের মুদ্রাটা হচ্ছে তারা ব্যবহার করত সঞ্চয়ের জন্য, ভবিষ্যতে সঞ্চয়ের জন্য তারা স্বর্ণের মুদ্রাটা ব্যবহার করত। এবং রূপার মুদ্রাটা, স্বর্ণের যে মুদ্রাটা তারা রেখে দিত ভবিষ্যতে ব্যবহারের জন্য, সঞ্চয়ের জন্য এবং প্রতিদিনের যে বিনিময় কার্য এটা করার জন্য তারা হচ্ছে রূপার মুদ্রাটা ব্যবহার করত। কিন্তু এই যে মুদ্রাগুলো, সোনার মুদ্রা এবং রূপার মুদ্রা, এগুলো যখন তারা ব্যাপকভাবে সমাজে যখন প্রচলিত হলো, তখন দেখা যেত কি একটা নিরাপত্তার অভাব বোধ করতো। কারণ এই ধরনের মুদ্রা, স্বর্ণের মুদ্রা এবং রূপার মুদ্রা কিন্তু তখন খুব দামি ছিল, তখন এগুলো নিরাপত্তার অভাব তারা বোধ করতো, কারণ এগুলো চুরি হয়ে যাওয়ার ভয় ছিল। এই কারণে তারা এই স্বর্ণের মুদ্রা এবং রূপার মুদ্রার পরিবর্তে তারা বিকল্প এক ধরনের মুদ্রা আবিষ্কার করে, সেটা হচ্ছে কি ধাতব মুদ্রা। তখন এই দুটা বিলুপ্ত হয়ে যায় এবং বিলুপ্ত হয়ে যাওয়ার পর তখন রূপান্তরিত হয় কি ধাতব মুদ্রা। তখন ধাতব মুদ্রা কিন্তু প্রচলিত ছিল এবং ধীরে ধীরে হচ্ছে স্বর্ণের মুদ্রা এবং রূপার মুদ্রা এটা বিলুপ্ত হয়ে যায়। আশা করছি তোমরা ইতিহাসে এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা জানবো যে মুদ্রা বলতে আসলে কি বোঝায়। মুদ্রা বলতে কি শুধুমাত্র যে ধাতব কয়েনটা আছে সেটা কি বোঝায় নাকি অন্য কিছু বোঝায়? মুদ্রা বলতে সহজভাবে বোঝায় যেটা সহজে বিনিময় করা যায়, যেটা মূল্যের পরিমাপক এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যায়। মুদ্রা বলতে সহজভাবে বোঝায় সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি। মুদ্রা বলতে বোঝায় যা বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য যা বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য, মূল্যের পরিমাপক
ও সঞ্চয়ের বাহন। দেখো মুদ্রা সম্পর্কে কি বলেছে, মুদ্রা হচ্ছে যা বিনিময়ের মাধ্যমে হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য, মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন। মুদ্রা যখন মুদ্রা আবিষ্কৃত হয় তখন তো হচ্ছে সেই মুদ্রা দিয়ে বিনিময় করা হয় এবং এটা হচ্ছে কি ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যায় এবং এটি হচ্ছে মূল্যের পরিমাপক। মূল্যের পরিমাপক কিভাবে, যেমন এটা দেখো মার্কার, এইটার হচ্ছে দাম কত, এইটার যে দামটা বা মূল্যটা এটা কিন্তু হচ্ছে আমরা পরিমাপ করতে পারি। আর পরিমাপ করতে কিভাবে পারি আমরা কিন্তু মুদ্রা দিয়ে হচ্ছে এই যে মূল্যটা এটা কিন্তু হচ্ছে আমরা নির্ণয় করতে পারি। আর এই তিনটা কারণেই হচ্ছে কি মুদ্রা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত আছে। কিন্তু পরবর্তীতে এই ধাতব মুদ্রা হচ্ছে বহনে অনেক সমস্যা হয়ে যায়, কারণ মুদ্রা তো অনেক ভারী হয় আর এটা গণনাতেও সমস্যা হয় এবং এটা কি সহজে বহন করাও যায় না। এই কারণে এটা হচ্ছে পরবর্তীতে এই ধাতব মুদ্রা হচ্ছে বিলুপ্তি হয়ে পরবর্তীতে আমাদের যে বর্তমান টাকা হচ্ছে আমরা দেখতে পাই সেই টাকাতে হচ্ছে কি রূপান্তর হয়েছে। আশা করি হচ্ছে তোমরা মুদ্রার এতটুকু বুঝতে পেরেছো। দেখে নিতে চাই আমার সাথে এখন কি কি যুক্ত হয়েছো। তোমাদের যদি সংজ্ঞা হিসেবে আসে মুদ্রা কাকে বলে তখন কিন্তু তোমরা এতটুকু লিখবে, আর যদি বলে যে মুদ্রার বৈশিষ্ট্য লিখো তখন মুদ্রার বৈশিষ্ট্য হিসেবে এই তিনটা বিষয় আসবে। আমি একটু দেখাচ্ছি। মুদ্রার বৈশিষ্ট্য সংজ্ঞা হিসেবে আসলে শুধু এতটুকু, আর মুদ্রার বৈশিষ্ট্য যখন বলবে তখন হচ্ছে এই কথাগুলোই লিখবে কিন্তু পয়েন্ট আকারে এবং ভেতরে হচ্ছে তোমরা সংজ্ঞা দিবে। এই ধরনের প্রশ্ন তোমাদের অনুধাবনমূলক হিসেবে বা 2 নম্বরের জন্য চলে আসে। তখন লিখবে বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন। তখন কিন্তু হচ্ছে এখানে তোমাদের এক লাইনের হচ্ছে সংজ্ঞা দিতে হবে। মূল্যের পরিমাপক। বৈশিষ্ট্য বললে তোমরা হচ্ছে এই তিনটা দিয়ে লিখবে। আশা করছি মুদ্রার ইতিহাস, বিবর্তন এবং বর্তমান রূপ সম্পর্কে তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছো। তোমরা যখন বইটা রিডিং আকারে পড়বে তখন অনেক কিছু তোমরা ব্যাপকভাবে জানতে পারবে। এখন আমি তোমাদেরকে দেখাবো ব্যাংকের ইতিহাস এবং বিবর্তন সম্পর্কে। ব্যাংক নামটার সাথে কিন্তু আমরা সবাই সহজে পরিচিত, কিন্তু প্রথমে কিন্তু ব্যাংকটা হচ্ছে আবিষ্কৃত হয়নি। যখন থেকে মানুষ মুদ্রা আবিষ্কার করেছে এবং মানুষ সঞ্চয় করা শিখেছে তখন থেকে কিন্তু ব্যাংকের সাথে এর একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে। প্রাচীনকালে বণিক শ্রেণীর কিছু মানুষ ছিল যারা হচ্ছে কি ব্যবসা বাণিজ্য করত। তারা হচ্ছে যেহেতু তারা ব্যবসা বাণিজ্য করতো তারা কিন্তু ধনী ছিল। তখন সমাজের যারা নিম্নস্তরের মানুষ ছিল বা সাধারণ মানুষ ছিল তারা তাদের কাছে তাদের যে সঞ্চিত অর্থটা তাদের কাছে জমা রাখতে চাইতো, যে তাদের কাছে রাখলে সেই টাকাটা নিরাপদে থাকবে এবং কখনো দরকার হলে তাদের কাছ থেকে বিভিন্ন সুদের মাধ্যমে তারা তাদের কাছ থেকে ঋণটা গ্রহণ করত। এই বণিক শ্রেণীর মাধ্যমে ধীরে ধীরে হচ্ছে ব্যাংকের উৎপত্তি হয়েছে। ব্যাংক শব্দটা এসেছে ল্যাটিন ব্যাংক, ব্যাংকাস, ব্যাংকিউ, ব্যাংকো এবং
ব্যাংক ইউ থেকে। ব্যাংক শব্দটা প্রথমে ল্যাটিন শব্দ ব্যাংক, ব্যাংকাস, ব্যাংকো, ব্যাংক ইউ থেকে এসেছে। আপাত দৃষ্টিতে এই শব্দগুলোর অর্থ হচ্ছে লম্বা টুল বা বেঞ্চ। এই শব্দগুলোর অর্থ হচ্ছে কি আপাত দৃষ্টিতে ল্যাট্রিনে লম্বা বেঞ্চ বা টুল। ইটালির ল্যাম্বার্ট স্ট্রিটে এক শ্রেণীর মানুষ ছিল যারা হচ্ছে লম্বা বেঞ্চে বা টুলে বসে হচ্ছে এই ধরনের অর্থের বা মুদ্রা ব্যবসা করে থাকতো। অর্থাৎ তারা হচ্ছে কি এক শ্রেণীর মানুষজনকে তাদের প্রয়োজনে অর্থ ঋণ হিসেবে জমা দিত, মানে ধার দিত, এবং তাদের কাছে হচ্ছে কি মানুষ গচ্ছিত অর্থ রাখতো। অর্থাৎ তারা হচ্ছে অর্থের ব্যবসা করত। এই অর্থের ব্যবসাটা ছিল এক ধরনের সুদের ব্যবসা। তারা জনগণের কাছ থেকে অর্থ গ্রহণ করত, জমা রাখতো, এবং অপর শ্রেণীর মানুষকে হচ্ছে সেটা কি করত, ধারে প্রদান করত। এই যে তারা ধারে প্রদান করত, যতটুকু তারা প্রদান করত তার থেকে হচ্ছে বেশি পরিমাণ অর্থ তারা তাদের নিকট থেকে গ্রহণ করত। অর্থাৎ তারা যদি হচ্ছে 1000 টাকা ধার দিত কাউকে, কিন্তু তারা বিনিময়ে গ্রহণ করত পরবর্তীতে 1200 টাকা। অর্থাৎ এই যে 200 টাকা ছিল সেটা হচ্ছে কি তাদের, এই যে 200 টাকা ছিল এটা হচ্ছে কি তাদের সুদ হিসেবে ছিল। আর এই সুদের ব্যবসা থেকেই মূলত হচ্ছে কি ব্যাংকিং কার্যক্রমটা চলে এসেছে। ইটালির লোম্বার্ডি স্ট্রিটে হচ্ছে তারা কি করত, লম্বা বেঞ্চ বা টুলে বসে হচ্ছে অর্থের ব্যবসা করত। পরবর্তীতে হচ্ছে কি এই যে সুদের ব্যবসাটা যে চলতো, এই পরবর্তীতে হচ্ছে কি ধীরে ধীরে হচ্ছে এই ব্যাংকের হচ্ছে আধুনিক বিবর্তন হয়েছে। তাহলে ব্যাংক সম্পর্কে আমরা এক কথায় বলতে পারি, তোমাদের সংজ্ঞা হিসেবে যদি আসে তখন হচ্ছে তোমরা লিখবে এইভাবে। ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যা বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের নিকট থেকে অর্থ সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের জন্য অপর শ্রেণীর লোকের নিকট তা বিনিয়োগ করে। এবং অপর শ্রেণীর লোকের চাহিদা অনুযায়ী ধার প্রদান করে।
এবং যাদের কাছ থেকে অর্থটা ব্যাংক হচ্ছে সংগ্রহ করেছে অর্থাৎ জমা রেখেছে তাদের চাহিদা মাত্রই হচ্ছে ব্যাংক সেই অর্থটা ফেরত দিতে বাধ্য থাকে। এবং ব্যাংক গচ্ছিত অর্থ চাহিদা মাত্র ফেরত দিতে বাধ্য থাকে। তাহলে দেখো কি বলেছি, ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের নিকট থেকে অর্থ সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করে থাকে এবং অপর শ্রেণীর লোকের চাহিদা অনুযায়ী কি করে ব্যাংক হচ্ছে ধার প্রদান করে থাকে এবং যারা হচ্ছে অর্থটা তাদের কাছে জমা রাখে ব্যাংকের কাছে তাদের চাহিদা অনুযায়ী বা মেয়াদ অনুযায়ী সেই অর্থটা ব্যাংক তাদের নিকট ফেরত দিতে বাধ্য থাকে। ব্যাংকের কিন্তু বিভিন্ন হিসাব থাকে, একটা হচ্ছে চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব। পরবর্তী যে অধ্যায়টা আছে তখন তোমরা হচ্ছে এর বিস্তারিত জানতে পারবে। তাহলে আমি এখন সংজ্ঞাটা মুছে দিচ্ছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ব্যাংকের সকল কার্যাবলীকেই হচ্ছে ব্যাংকিং বলে থাকে, অর্থাৎ ব্যাংকের সকল আর্থিক কার্যাবলীকেই হচ্ছে ব্যাংকিং বলে থাকে। ব্যাংক হচ্ছে কি করে, এক শ্রেণীকে অর্থ প্রদান করে, এক শ্রেণীর নিকট থেকে হচ্ছে জমা রাখে, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে, এই সংক্রান্ত সকল যে আর্থিক কার্যক্রম আছে তাকেই হচ্ছে ব্যাংকিং বলে। এবং এই ব্যাংকিং কার্যক্রমের সাথে হচ্ছে যারা জড়িত আছে তাদেরকে হচ্ছে ব্যাংকার বলা হয়। এই ব্যাংকিং কাজের সাথে যারা জড়িত থাকে তাদের বলে ব্যাংকার। এবং ব্যাংকিং বলতে হচ্ছে সেইটাকেই বোঝায় ব্যাংকের সকল আর্থিক কার্যক্রম। ব্যাংকের সকল আর্থিক কার্যক্রমই হচ্ছে কি ব্যাংকিং। ব্যাংকের কিছু মূল কাজ আছে, সেই মূল কাজগুলো কি কি চলো সেগুলো হচ্ছে আমরা দেখে নেই। ব্যাংকিংয়ের প্রধানত কার্যাবলীগুলো, ব্যাংকের কার্যাবলীর মধ্যে প্রথমেই আছে জামানত সংগ্রহ, জামানত বা আমানত সংগ্রহ। তারপর হচ্ছে ঋণদান। যখন হচ্ছে তোমাদের ব্যাংকিং কার্যাবলীর প্রশ্নে আসবে, অনুধাবনমূলকেও আসতে পারে বা প্রয়োগমূলকেও আসতে পারে, তখন হচ্ছে তোমরা এই সংজ্ঞাগুলো লিখে হচ্ছে কি করবে, একটু ব্যাখ্যা দিবে। এক লাইনের বা 2 লাইনের হচ্ছে কি একটু তোমরা ব্যাখ্যা দিবে। বাট্টাকরণ ও বিনিময় বিলের স্বীকৃতি, অর্থ স্থানান্তর, নিরাপত্তা প্রদান,
এবং পরামর্শদান। সংক্ষেপে একটু বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথমত আমরা বুঝতেই পারছি যে ব্যাংক হচ্ছে কি করে, জনগণের নিকট থেকে আমানত বা জামানত হচ্ছে তারা সংগ্রহ করে এবং অপর শ্রেণী জনগণকে তাদের প্রয়োজনীয় অনুযায়ী বিভিন্ন সুদে তারা ঋণ প্রদান করে থাকে। বিভিন্ন বিনিময় বিলে হচ্ছে তারা ব্যাংক কি করে, স্বীকৃতি প্রদান করে থাকে। আরেকটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য সহায়তা। তারপর হচ্ছে কি অর্থ স্থানান্তর করে থাকে, অর্থাৎ সহজে একজনের কাছ থেকে আরেকজনের হচ্ছে অর্থ তারা আদান প্রদান করতে থাকে। অর্থ হচ্ছে কি জনগণ তারা ব্যাংকে রেখে নিরাপত্তা প্রদান করে থাকে, অর্থাৎ ব্যাংকে যখন জনগণ টাকা রাখে সেই টাকা কিন্তু পূর্ণ হচ্ছে নিরাপত্তা পেয়ে থাকে। তারপর হচ্ছে কি পরামর্শ দান, সরকার এবং তাদের গ্রাহককে বিভিন্ন দরকারে কোথায় বিনিয়োগ করতে হবে, কোথায় বিনিয়োগ করলে সেটা লাভজনক হবে, বিভিন্ন ক্ষেত্রে তারা পরামর্শ প্রদান করে থাকে। এবং সেই সাথে বৈদেশিক বাণিজ্যে হচ্ছে কি করে, প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিটেও হচ্ছে কি তারা অনেক সাহায্য করে থাকে। তাহলে ব্যাংকের ইতিহাস সম্পর্কেও আমরা জানতে পারলাম। আর ব্যাংকার ও ব্যাংকিংয়ের সম্পর্ক তো হচ্ছে আমরা জানতেই পারলাম যে ব্যাংকের হচ্ছে সকল কার্যাবলীকে ব্যাংকিং বলে এবং ব্যাংকিং কাজে যারা জড়িত থাকে তাদেরকে হচ্ছে ব্যাংকার বলে। আশা করি তোমরা সবাই আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।